নমস্কার। সুন্দরবন জঙ্গলে যে সমস্ত হিংস্র জন্তু জানোয়াররা রয়েছে, এমনকি হিংস্র বাঘ, যে মানুষটার ভয়ে তার পথ ছেড়ে দিত, যে পথ দিয়ে সেই মানুষটা যেত, হিংস্র জন্তু জানোয়াররাও কিন্তু তার পথটা ছেড়ে দিত, তাকে ভয় করত। এমনকি সুন্দরবনের উপকূল থেকে বঙ্গোসাগর থেকে যে জাহাজগুলো যেত বিদেশে মাল বোঝাই করে, সেই জাহাজের নাবিকরাও তার ভয়ে জাহাজের গতিমুখ পরিবর্তন করতে হতো। এমনকি যে সমস্ত জেলে বা ধীবর মাছ ধরতে যেত জঙ্গলে, জেলেরাও কিন্তু তার পথটা খালি করে দিত, তার সামনে বাধা হয়ে কেউ দাঁড়াতো না। তিনি হলেন সেই দুর্দান্ত প্রতাপ মানুষ, তিনি হলেন বাচ্চু সর্দার, যার ভয়ে সমস্ত সুন্দরবনের মানুষ সহ জন্তু জানোয়ার কিন্তু ভয়ে ভীত হয়ে থাকত। কিন্তু আদৌ কি বাচ্চু সর্দার দুর্দান্ত প্রতাপ হিংস্র ছিল? না, তিনি হিংস্র ছিলেন না। তিনি অত্যন্ত দরদি মানুষ ছিলেন। অপরের দুঃখ কষ্টে তিনি কষ্ট পেতেন, তার উপার্জিত পয়সা সাধারণ অসহায় মানুষের মতো বিলিয়ে দিতেন। তিনি ছিলেন গরিবের রবীন্দ্র। আজকের ভিডিওতে আমরা শোনার চেষ্টা করব বাচ্চু সর্দারের সেই একান্ত সাক্ষাৎকার, সেটা আপনাদের জন্য এই ভিডিওতে। বড় মানবিক দিক আছে, বড় মানসিকতা আছে। একটা সময় উনি যা করেছেন, তার উপার্জিত পয়সা গ্রামের অসহায় দরিদ্র মানুষের কাছে তুলে দিয়েছেন। আজ তিনি কিন্তু রিক্ত হয়ে পড়ে আছে, একদম গভর্নমেন্টের একটা খাস ল্যান্ড জায়গাতে রয়েছে, একদম উল্টো দিকে ফরেস্ট, একদম নদী বাঁধের একটা ঢালে একটা ছোট্ট একটা বাড়িতে রয়েছে। নমস্কার দাদা। আচ্ছা, প্রথম তো একটা সময় ছোট ছিলেন, একটা সময় এখানে আসেননি, এখানে চলে আসার আগে ডিটেলসটা, আগে অ্যাকচুয়ালি কোথায় বসবাস ছিল আপনাদের? গাববেড়িয়াতে ছিলেন। তারপরে কত সালে ঝড়খালি চলে আসা? ঝড়খালি আসা হয়নি, ওখানে ধরো আমাদের জ্ঞান হয় তখন 17-18 বছর বয়স, তখন ঝড়খালিতে আসা। তারপরে ওখান থেকে আবার এখানে যখন আসা হয় তখন অনেক 22-30-40 হয়নি, তো 32-33 বছর এখানে তো একটা সময় এসে রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন এখানকার মানে সাধারণ মানুষের জন্য। এই জঙ্গল কেটে মানুষ বসানো, এটা আপনার হাত ধরেই আমি যতদূর শুনেছি, সেটা সম্পর্কে যদি একটু বলেন। বসানো হলো জঙ্গল কেটে, তখন নেতারা দেখলো যে এই খাস জায়গা, তারপরে জায়গা, পার্টিগত গণ্ডগোল, কতদিন যুদ্ধ করা যাবে না, পার্টিতে টাকা নেই, হ্যাঁ দ্রুত লোক বসিয়ে দাও। আমরা লোক যা পেয়েছিলাম বসিয়ে দিয়েছি, বেলের জায়গাগুলো সব নেতারা বাংলাদেশি লোকদের বসিয়ে দিল। তখনকার সময় 2000-3000 টাকায় 5 বিঘে ফ্ল্যাট, সব বাইরের লোক, কিন্তু আমাদের ইন্ডিয়ার লোক খুব কম জায়গা পেয়েছিল। এদের দেখে হেগে যখন যুদ্ধ চলতেছে ভয়তে কেউ আসেনি আমাদের এলাকার লোক। আর বাংলাদেশের লোক তো জানে যে আমাদের সর্বথা সব চলে গেছে, মরে গেলেও আমরা মরে যাবো, এখানে মরে যাই, তো আমরা আগুন দেবো না, এখানেই থাকি। তাতে নেতাদের কিছু টাকাটুকু দিয়ে ধরো 5,000 করে যেরকম ফেরত দিয়ে তবে বসে বাইরে। একটা সময় তো জঙ্গলে যেতেন আপনারা, সেই জঙ্গলের ভেতরে যেতে কি মানে হিংস্র জন্তু এদের মানে এতে পড়েছিলেন কখনো? না না, সেরকম কিছু করা হয়নি। আচ্ছা, জঙ্গলের যে দুঃসাহসিক অভিযান সেটা সম্পর্কে একটু বলুন। সব নেই, সবগুলো তো রাখতেই হবে, কত রকম স্বাভাবিক তোমার চলতে হবে। ঘুরি হলে তো জঙ্গলে ওসব চায় না, তখন বাঘের থেকে উপরে বাঘ সাজতে হয়, তবে জঙ্গলে ওইসব দর্শন চলে। চালিয়েছি একসময়, তখন পুলিশ কোথায় আসতেছে, কোথায় কোন বোট আসতেছে, কোন বোটের টাকা আছে, কোথায় কি আছে, ধরলে পাওয়া যাবে, কোথায় মাছ কেনা বোট আসছে, এগুলো লক্ষ্য নজর করা। একটা সময় তো আপনাকে ঝড়খালির থেকে একদম বাসন্তী পর্যন্ত, জেটিঘাট পর্যন্ত একটা সময় নাকি লঞ্চে বেঁধে মানে মানে জল থেকে বেঁধে নিয়ে গেছে, এটার কথা যদি একটু বলেন। তখন তো অনেক কেস ছিল, এটা জঙ্গলেরই কেস, জঙ্গলের কেস। জেলেরা মাছ ধরতে পারে না আমাদের জন্যে, বাচ্চু সর্দার ঘাটলো একে মেরে দিলে, তাহলে জঙ্গলে ডাকাতি কি হবে না, হ্যাঁ তাহলে বাচ্চু সর্দার কী করা হবে, তার লঞ্চে বেঁধে ঝড়খালি থেকে অ্যারেস্ট করেছিল। তারপরে
ওই বেঁধে টেনে নিয়ে গেল। এসপি বলে জলে এখন তো গুলির অর্ডার নেই, তাহলে ওকে জলে বেঁধে মেরেতে হবে। সেইভাবে বেঁধে নিয়ে গেছি, নিয়ে গিয়ে বাসন্তীতে তুললো জেটিতে। তখন প্রশাসন দেখলো যে তো যেরকম সেরকম। তারপর এসপিকে ফোন করে দেখলো করা হলো, করলে তখন তাহলে কী হবে, মরিনি যখন, আর তাহলে তো আর কোনো কিছু করা যাবে না। 50 টাকাটুকু দিয়ে মাতিসা থেকে বাড়ি পাঠাবো। আমি বাসন্তীতে খানিক সময় দেরি করে আসলাম, ওদের গাড়িতে আসিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন পর্বে। তত সময় সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, জয় হিন্দ।